আচ্ছা অনিন্দ, আজকে কলেজের নির্বাচন নিয়ে একটা মামলা ছিল, কি হলো সেই মামলায়? কলেজের নির্বাচন নিয়ে বেশ কতগুলো মামলা ছিল। তাতে বিগত দিনও বলেছি, আমাদের যে মামলাটা ছিল মূলত আমরা রাজ্য সরকারের যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশন অনুযায়ী নির্বাচনটা হোক, সেটাই আমাদের মামলার মূল দাবি ছিল। আরো কতগুলো মামলা ছিল, তাদের এই নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করে মামলা ছিল, কিন্তু যেহেতু নির্বাচন নিয়ে এবং স্টুডেন্ট ইউনিয়ন নিয়ে মামলা, তাই সব কটা মামলায় একত্রিতভাবে শুনানি হয়েছে। কিন্তু আমাদের মামলার যে বিষয়বস্তু ছিল, আমাদের যা দাবি ছিল, সেটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে এবং কোর্ট পরিষ্কার বলেছে যে আমাদের মামলাতেই যে 15 দিনের ভেতরে নোটিফিকেশন করে জানিয়ে দিতে হবে কবে নির্বাচন হবে, ছাত্র নির্বাচন। 2026-এর আগে কি ছাত্র নির্বাচন হবে? হ্যাঁ, আমি আপনাকে বিগত দিনেও বলেছি, আজকেরও বলছি, আপাতত যা পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে 26-এর আগেই নির্বাচন হবে, নির্বাচন করতে হবে। কারণ না হলে অন্য আর একটা মামলাতে, সেটা আমাদের ছিল না, অন্য আর একটা মামলাতে সেখানে যেমন পরিষ্কার বলে দিয়েছে যে কোনো ইউনিয়ন রুম খুলে রাখা যাবে না। ছাত্র ইউনিয়ন যখন নেই, আর ইউনিয়নের রুম খুলে রাখার দরকার নেই। তো এই জন্য আপনাকে বলছি যে ছাত্র ইউনিয়ন খুব শীঘ্রই নির্বাচন হবে, যেটা আমরা দীর্ঘদিন ধরে চেয়েছিলাম যে ইলেকশন হোক। ছাত্র নির্বাচন না হলে, ছাত্র প্রতিনিধি যদি না থাকে, তাহলে যারা ছাত্র কলেজদেরকে পরিচালিত করছে তারা কেউই ছাত্র নয়, তারা সব দাদু। অথচ তারা ছাত্রদের ইউনিয়ন দখল করে বসে আছে, বকলমে পার্টির দ্বারা পরিচালিত হচ্ছে, রুলিং পার্টির মস্তানদের দ্বারা পরিচালিত হচ্ছে। সেই জায়গায় ছাত্রদের কথা বলার জন্য ছাত্র প্রতিনিধি দরকার, এটা হচ্ছে আমাদের প্রথম থেকে দাবি ছিল। সেই দাবি আশা করি শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আগামী দিনে নির্বাচন হবেই। যেটা আমাদের একটা প্রশ্ন ছিল, আমরা অনেককেই করেছি, আপনার থেকেও জানতে চাইছি যে একটা সময় আমরা দেখেছিলাম বেশ ভালো ভালো হেভিওয়েট ছাত্র নেতা আমরা পেয়েছিলাম, কিন্তু 2011-র পর থেকে যদি আমরা দেখি সেইভাবে কোনো ছাত্র নেতা যাকে আমরা আইডিয়াল বলতে পারি, যাকে আদর্শ করে আমরা এগোতে পারি, সেই ধরনের নেতা পাচ্ছি না। কিসের জন্য? না, এর দুটো কারণ হচ্ছে, রাজ্যে অত প্রাইভেট কলেজ ছিল না। প্রাইভেট কলেজে কোনো ইউনিয়ন থাকে না, কোনো নির্বাচন হয় না, এটা একটা বড় ড্যামেজ। এটা শুধু কেবলমাত্র যে ছাত্র রাজনীতিতে ইলেকশন হয়নি বলে নেতা উঠছে না তা নয়, এটা একটা বড় সাইড, এটাকে অ্যাভয়েড করলে হবে না। পাশাপাশি যারা গভর্নমেন্ট কলেজে পড়ে, সেই জায়গায় দীর্ঘদিন এই সরকার আসার পরে প্রথম 1-2 বছর করেছিল, তারপরে এত খুন খারাপি হয়েছে, নিজেদের ভেতরে তাকে ট্যাকেল করতে পারেনি এবং তারপর থেকে পুরো নির্বাচন প্রক্রিয়াটাই বন্ধ। যদি আপনি একটা জায়গা যদি রিহার্সেল না থাকে, যদি তার প্রতিযোগিতা না থাকে, সেই সিস্টেম যদি না থাকে, আপনি নেতা কোথায় পাবেন? নেতাগুলো ইউনিয়নগুলোকে কারা পরিচালিত করছে? এই মনোজিতের মতো ছেলেগুলোরা, যারা দীর্ঘদিন আগে বেরিয়ে গেছে। এরকম শুধু একটা মনোজিৎ নেই, প্রত্যেকটা কলেজে কলেজে পাড়ায় পাড়ায় এই মনোজিতে ভর্তি। তার এর চেয়েও, এত তবুও আমি বলবো বাচ্চা ছেলে, এর জ্যাঠা টেটাও আছে ছাত্র ইউনিয়ন চালায় যারা, তাদের দ্বারা ইউনিয়ন গুলো পরিচালিত হচ্ছে। বকলমে লোকাল পলিটিক্যাল লিডার, এমএলএ এমপিদের দ্বারা ইউনিয়ন গুলো দখল হয়ে রেখে আছে, দখল করে নিয়েছে। সেই কারণেই তারা নতুন করে নির্বাচন করতে চাইছে না। কারণ ছাত্র নির্বাচন হলে কার ক্ষমতা থাকবে কি থাকবে না তার ঠিক নেই, কিন্তু তারা বকলমে ভালোই ইউনিয়ন গুলো দখল করে রেখেছে। তারা তাদের মতো করে লোক ঢোকাচ্ছে, কর্মচারী থেকে শুরু করে আর স্টুডেন্ট থেকে শুরু করে সব জায়গায় নিয়োগ করছে, মাল কামাই করছে। আমার কাছে একটা ছাত্রী, সে সেকেন্ড ইয়ারের ছাত্রী, এসে একটা কাজে এসেছিল, সে বলছে আমার মাসে আপাতত 20,000 টাকা রোজগার আছে। কি করো ভাই তুমি? আমি ইউনিয়নের সঙ্গে থাকি। অবাক, ইউনিয়নের সঙ্গে থেকে একটা, শুধু সঙ্গে থাকা লোকেরই যদি এইরকম রোজগার হয়, তাহলে যারা পুরোটা ডিল করছে তাদের কত টাকা রোজগার? সেই কারণে এই যে জায়গাগুলোকে যে কোনো ভাবে হোক ধরে রাখতে হবে, নির্বাচন হতে দেওয়া যাবে না। বলছি, এতে একটা জাতির ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হচ্ছে না? প্রায় একটা যুগ বলা যেতে পারে। এটা একটা জাতি শুধু এই ব্যাপারে না, গোটা বাংলাটাকেই একদম শেষ হয়ে গেছে। বাংলাকে উঠে দাঁড়াতে গেলে আরো 50 বছর পিছিয়ে যেতে হবে। বাংলায় কিছু নেই, না আছে শিল্প, না আছে শিক্ষা, না আছে চাকরি, না আছে কিছুই, সংস্কৃতি কিছুই নেই। বাংলায় দেখবেন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় বোম তৈরি হচ্ছে, কিছু হলেই বোম্বিং হচ্ছে, বোম শিল্প। বাংলায় আবার কি আছে? বাংলায় যা ছিল, বাংলার সমস্ত ঐতিহ্য সব নষ্ট হয়ে গেছে, সবটাই নষ্ট করে দিয়েছে। আমার শেষ প্রশ্ন এই প্রসঙ্গে, 2026-এর আগে তাহলে ইলেকশন হতে চলেছে, তাই তো? 2026-এর আগে ছাত্রদের নির্বাচন হবে, এটা আশাবাদী। যেদিকে এগোচ্ছে, যা কোর্টের যা নির্দেশ আছে, তাতে অবশ্যই হতে হবে। কিন্তু অনিমদা, এই কোর্ট প্রসঙ্গে একটা কথা প্রশ্ন করছি এই কারণে, যেহেতু আপনি বহু বছর ধরে প্র্যাকটিস করছেন। কলকাতা হাইকোর্টের বিভিন্ন চারিদিকে যদি আমরা কান পাতি, তাহলে দেখব যে কিছু জাজেদের বিরুদ্ধে কথাবার্তা চলছে, আইনজীবীরা বলছেন। আজকে আমরা দেখলাম যে ডিভিশন বেঞ্চে, সৌমেন সেন ডিভিশন বেঞ্চে তিনি
মামলাই করলেন না, কারণ 21শে জুলাইয়ের মামলা তার ঘরে ছিল এবং বহুদিন ধরে তিনি নাকি ঠিক করে মামলা করছেন না সরকারের বিরুদ্ধে। এই ধরনের অভিযোগ উঠছে, তাহলে বাংলার মানুষ কোথায় যাবে? অভিযোগ তো থাকবেই। আমি একজন আইনের ছাত্র হিসেবে আমি বলছি, ব্যক্তিগতভাবে কে মামলা শুনবে কি শুনবে না, যে কোনো বিচারপতির তারও নিজস্ব চয়েস থাকবে, এটা তার রাইট আছে যে কোন মামলাটা সে শুনবে কোনটা শুনবে না। শুধু সরকারের বিরুদ্ধেই অর্ডার দিতে হবে এটা ঠিক কাম্য না। তাতে কারোর বাড়া কমা হবে, 19-20 হবে, আলাদা কথা। কিন্তু বিচারপতিকে দাগিয়ে দেওয়াটা বাইরের লোকের পক্ষে যতটা সহজ, ততটা যারা প্রফেশনের ভেতরে আছে তাদের ক্ষেত্রে অতটা সহজ না। প্রক্রিয়াটা জটিল, এটা বুঝতে হবে। বাইরে থেকে দুদিন দেরি হলেই বলে দেয় সবাই উকিলটা করাপ্টেড, জজ সাহেব ঘুষ খেয়েছে। এটা বলা যত সহজ, বিষয়টা অতটা সহজ না। আমি এই ব্যাপারে সরলীকরণ করতে রাজি না। কে কোন মামলা শুনবে কি শুনবে না, এটা এই রাইট তার ওনার আছে। ব্যক্তিগতভাবে আজকের তো পার্থ চট্টোপাধ্যায়ের সম্ভবত মামলা সুপ্রিম কোর্টে ছিল, সেখানে জাস্টিস বাগচি বোধহয় পার্সোনাল গ্রাউন্ডে রিলিজ করেছে, যেটুকু যা, যদি ভুল না হয়, যদি ঠিক হয়। এছাড়া এই ঘটনা একাধিক আছে, ব্যক্তিগত কারণে ব্যক্তিগতভাবে কারোর মামলা রিলিজ করার তার অধিকার আছে। এবারে কে কি করবে, কে ঝুলিয়ে রাখবে, কে কতটা করবে, আইনের পরিধির ভেতরে থেকে যে যতটা পারবে, কেমন কে খুশি হবে কেউ খুশি হবে না, এই লড়াইয়ের ভেতরে থেকেই লড়াইটা করতে হবে। কেউ আপনার মতো করে সাজিয়ে দেবে না থালা। এটা লড়াই করার জায়গা, যুদ্ধের ময়দান, অধিকার কেড়ে নিতে হবে। সেই কারণেই 5টা-6টা ধাপ আছে ভারতবর্ষে আইনি প্রক্রিয়া। আপনি একটা প্রক্রিয়ায় খুশি না হলে আরেকটা জায়গায় যাবেন, একসঙ্গে পুরোটাই 5টা স্টেপ ভেঙে যাবে, তা হতে পারে না। আমরা আইনের ছাত্র হিসেবে বিচারের প্রক্রিয়ার উপরে পূর্ণ আস্থা আছে। ভারতবর্ষে যদি বিচার ব্যবস্থা না থাকতো, আমি আপনাকে গলার জোরে বলছি, যদি বিচার ব্যবস্থা না থাকতো তাহলে যে যখন রুলিং পার্টি আসতো তারা বিরোধীদেরকে নখে গলা কেটে নিত, মার্ডার করে দিত, দিবালোকে হচ্ছে, কিন্তু সেটা আরো প্রকট হারে হতো, কারোর কিছু বলার জায়গা থাকতো না। বিচার ব্যবস্থা আছে বলে মানুষ বেঁচে আছে। তাতে দেরি বেশি হতেই পারে, ভারতবর্ষের আইনের বাইরে তো কিছু হবে না, প্রক্রিয়ার বাইরে কিছু হবে না। আপনি তাড়াহুড়ো করতে গেলে ভুল বিচার হতে পারে, সবকিছুরই ভালো মন্দ দিক আছে। কিন্তু আমি একজন আইনের ছাত্র হিসেবে পূর্ণ আস্থা আছে বিচার ব্যবস্থার উপরে, এবং এর ভেতরে থেকে লড়াই করতে হবে। কিন্তু অনেকেই বলছেন যে বললাম যে শোনা হচ্ছে না, অনেকের মামলায় বিচারের প্রক্রিয়াতে দেরি বেশি হতেই পারে, হচ্ছে, এটা আমি অস্বীকার করছি না, আবার বলছি হচ্ছে, আমি সেটা অস্বীকার করছি না। আরো দ্রুত হলে ভালো হতো। এই হওয়ার পেছনে আসল কারণ যেটা, সেটা বাদ দিয়ে আমরা আলোচনা করছি। বাংলায় বা বেঙ্গলের যা সিট, যত বিচারপতি থাকার কথা, তার অর্ধেক বিচারপতি আছে। আপনি সেই অর্ধেক বিচারপতি নিয়ে ইন দা মিন টাইম 2টো সার্কিট বেঞ্চ তৈরি হয়ে গেছে, একটা আন্দামান একটা জলপাইগুড়ি, সেখানে এখান থেকে বিচারপতিদেরকে পাঠিয়ে দিতে হচ্ছে। তাহলে আপনি বিচারপতি কম নিয়ে, একটা স্কুলের শিক্ষক দরকার 30 জন, আপনি 15 জন শিক্ষক নিয়ে কি পড়াবেন? এটাও তো বুঝতে হবে, কেন দিলে হচ্ছে সেটাও তো ভাবতে হবে। বরং আমাদের সবার আন্দোলন করা উচিত যে আমাদের যে বিচারপতির যে পরিকার, মানে যা ক্যাপাসিটি, সেটা পূর্ণ ফিল আপ করা হোক। শুধু হাইকোর্ট বললে নয় তো, লোয়ার কোর্টে তো একই কথা, একই কাজ, দিনের পর দিন বিচারপতি নিয়োগ নেই। আগে বিচারপতি ফিল আপ করুন, তারপরে কে কতটা কাজ করছে, কেউ 19 করবে, কেউ 20 করবে। একটা লোক তো সমান গতিতে চলতে পারে না। একটা টিচার দেখবেন, কেউ জিওগ্রাফি পড়ায়, সে খুব ভালো পড়ায়, কম সময় পড়ায়, আবার কেউ একটু স্লো পড়ায়, কিন্তু তবুও তো পড়াবে, শিক্ষকটা তো দরকার। বিচারপতি নেই, আপনি তাড়াহুড়ো কোথায় করবেন? থ্যাংক ইউ।